নমস্কার। প্রেত সভায় আপনাদের সকলকে স্বাগত। আমি রনিদা আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে। তবে শুরু করা যাক। তো আজকে আমি যেই ঘটনাটা বলবো, এই ঘটনাটা সম্পূর্ণ আমার সাথে ঘটা, মানে আমার একটা জীবনের খুব বড় অভিজ্ঞতা বলতে পারেন। এই অভিজ্ঞতাটার আমি কখনো কোনোদিন ব্যাখ্যা খুঁজে পাইনি। অনেককেই আমি ঘটনাটা বলেছি, কেউ আমাকে এর সঠিক ব্যাখ্যা দিতে পারে না। এবং আমিও চেষ্টা করেছি এর একটা ব্যাখ্যা খোঁজার, কিন্তু আমি পাইনি। তো আজকের এই ঘটনাটা আমি যেই সময় জাস্ট ক্লাস 10 পাশ করে যে 3 মাস ছুটি থাকে সেই সময়ের ঘটনা। আমার স্টেপ মাদার আছেন। তো আমার স্টেপ মাদারের একটা ভাই আছে যে আমার মামা হয়। তো তিনি হচ্ছেন আমার ছোট মামা। তার মুখে ক্যান্সার হয়েছে। তো মুখে ক্যান্সার হওয়ার ফলে তার মুখের এই নিচের অংশটা পুরোটা অপারেশন করে কেটে ফেলতে হবে। তার আগে আমি বলি, এই মামার সাথে আমার না খুব গভীর বন্ধুত্বের মতো সম্পর্ক ছিল। আমি যতবার আমার ওই স্টেপ মাদারের বাড়ি আসামের বোকাজানে আমি যতবার গেছি, আমার ওই মামার সাথে খুব ভালো বন্ডিং থাকার ফলে আমি আর মামা ঘুরে বেড়াতাম, মামার সাথে আমি চেস খেলতাম, মামার বন্ধুদের সাথে এ, মামা যখন দেখা করতে যেত বা একসাথে বসে আড্ডা মারতো, আমি গেলে পরে আমরা সবাই একসাথে বসে গল্প করতাম। মামার একটা স্টুডিও ছিল, তার প্রফেশন ছিল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি। তো তার স্টুডিওতে গিয়ে আড্ডা মারতাম। মামার সাথে আমার খুব ভালো একটা রিলেশন ছিল বলে আমি আর মামা একই সাথে ঘুমাতাম। এবার বলি মামা বাড়ির রুমগুলো কেমন ছিল। প্রথমে একটা বারান্দা, প্রথমে বাড়িতে ঢুকেই যেটা প্রথমে সেটা হচ্ছে একটা বারান্দা। বারান্দার পরেই একটা ডাইনিং ড্রয়িং রুমে ড্রয়িং রুমটা অনেক বড় আর কি, বেশ বড়। ড্রয়িং রুমের এক কোণে একটা খাট ছিল, এবং খাটের মাথার দিকটায় যেখানটায় ওয়ালটা শেষ হচ্ছে সেখানে আরেকটা ঘর, মানে ডান হাতে একটা ঘর এবং বাঁ দিকেও একটা ঘর। সেই বাঁ দিকের ঘরটায় দিদিমা থাকতো, ডান দিকের ঘরটা ফাঁকাই থাকতো। সেই ঘরে কোনো গেস্ট গেলে তারা থাকতেন। আর পায়ের দিকে একটা দরজা ছিল, সেই দরজা দিয়ে বাথরুমে যাওয়া যেত। বাথরুম, কলপার, পেছনের রান্নাঘর, ওই দিকটা পুরো পেছন বাড়ি। তো আমি আর আমার মামা ওই ড্রয়িং রুমে থাকতাম একদম ঢুকেই, এবং ওইখানে একটা টিভিও ছিল, মাথার সামনের দিকে একটা টিভি ছিল। আমরা টিভি দেখতাম অনেক রাত অব্দি। তো যাই হোক, ঘটনাটা শুরু হয় এরকম ভাবে যে আমার ওই মামার ক্যান্সারের রুগী ছিলেন। তো ওনার মুখে অপারেশন হয়, অপারেশনে মুখের অংশটা কেটে ফেলা হয়। মামা ঠিকমতো কথা বলতে পারতেন না, তার নাকে নল দিয়ে তাকে খাবার খাওয়ানো হতো। তো তিনি বেশি দিন ওইভাবে বেঁচে থাকেন। তিনি একসময় কোলাপস করেন, এবং তার পরেরই ঘটনা। তো আমিও যাই এখান থেকে মামা বাড়ি। তখন আমি ক্লাস 10-এ পড়ি, এবং আমার জাস্ট মাধ্যমিক শেষ হয়েছে, তারপর পরের ঘটনা। আমি গেছি মামা বাড়িতে। তো আমি যথারীতি, এখন মামা নেই কিন্তু তবু আমি যথারীতি ওই ড্রয়িং রুমে শুই। আমার বাবা আর মা ওই ডান দিকের রুমটাতে শুয়েছে থাকে, আর আমার দিদিমা থাকে হচ্ছে বাঁ দিকের রুমটাতে। তো আমি ড্রয়িং রুমে শুয়ে রয়েছি একদিন রাত্রিবেলা। ঘরে জাস্ট একটা 0 ওয়াটের বাল্ব জ্বলছে, যেটা নাইট ল্যাম্প হয়, সেই নাইট ল্যাম্প জ্বলছে। তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে আছি। এর আগেও কিন্তু আমি আরো 3-4 দিন ওখানে শুয়েছি, কোনো কিছু আমি সাসপিসিয়াস কিছু ফিল করিনি বা কিছু দেখিনি। হঠাৎ করে একদিন আমি রিয়েলাইজ করলাম কেউ যেন আমার মশারির বাইরে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু ঘুমের মধ্যে, আমি মানে ঘুমের মধ্যে ফিল করছি যে আমার ঘরে মশারির বাইরে, মানে আমি তো মশারির ভেতরে,
আমার ঘরে কেউ একজন রয়েছে। হুম। এবং সে হাঁটাচলা করছে বা সে কিছু বলার চেষ্টা করছে, মানে একটা গোঙানির আওয়াজ আমি শুনতে পাচ্ছি। তো আমি আস্তে আস্তে তাকালাম। আমি জানি না আধো ঘুম আধো জাগনা এরকম সিচুয়েশনে আমি যেন ফিল করলাম আমার মামা ওখানে আমাকে কিছু বলতে চাইছে, আকারে ইঙ্গিতে সে আমাকে কিছু বলতে চাইছে। যেহেতু আমি বুঝতে পারছি না কিছুই, তো সে আস্তে আস্তে এগোচ্ছে আমার দিকে। একটা সময় আমার পুরো শরীর যেন ভার হয়ে গেল। ঘরের অ্যাম্বিয়েন্সটা একটু হালকা ঠান্ডা ছিল ওই সময়, কারণ এটা হচ্ছে আহ, আসামে এমনিতেই ঠান্ডা থাকে সবসময়। তো ওরকমই একটা মানে সিচুয়েশন। আমি একটা হালকা চাদর গায়ে দেওয়া ছিলাম। তো আমার মনে হচ্ছে যেন আমার একটু গরম গরম ফিল হচ্ছে। ন্যাচারালি আসামে ওই সময় ওরকম গরম ফিল হয় না। তারপর যখন আমি একটু ভালো মতো তাকানোর চেষ্টা করলাম, আমি দেখলাম কারেন্ট নেই। মেবি তার কারণ ঘরে যে নাইট বাল্বটা জ্বলছিল সেটা কিন্তু অফ। মানে ঘর পুরো অন্ধকার। আমি ফিল করতে পারছি, আমি তখন স্পষ্ট তাকিয়ে দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যেও একটা অন্ধকার, একটা মানুষের অবয়ব, সেটা আরো গাঢ় অন্ধকার। হুম। সেই অন্ধকারটা যেন আমার দিকে এগোচ্ছে এবং সে গোঙাচ্ছে। আমি বুঝতে পারছি সে আমাকে কিছু বলার চেষ্টা করছে, বাট আমি তো তার কথা বুঝতে পারছি না। তো সে আস্তে আস্তে এসে আমার খাটের মধ্যে যখন সে বসলো, ব্যাপারটা এখানেই একটু ভয়ঙ্কর আমার কাছে, যে আমি এতক্ষণ ফিল করছিলাম যে অন্ধকারের মধ্যে একটা অন্ধকার কিছু, সে যেন ঘরের মধ্যেই হাঁটা চলা করছে, সে একটা গোঙানি আওয়াজ হচ্ছে, আমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে বা আমাকে কিছু বলার চেষ্টা করছে। কিন্তু সে এগোতে এগোতে আমার খাটের মধ্যে বসলো। এবং এটা আমি স্পষ্ট বুঝতে পারলাম, এই কারণে বলছি, কারণ একটা মানুষ যখন খাটের মধ্যে বসে বা চেয়ারে বসে বা চৌকিতে বসে, একটা মানুষ যদি সেখানে আগে থেকেই অবশিষ্ট মানে বসে থাকে, তাহলে সে বোঝা যায় যে কিছু একটা হালকা একটু নড়ে বা একটু কাঁপে। ঠিক তেমনি আমি কিন্তু ফিল করলাম খাটটা যেন একটু হালকা নড়ে উঠলো। এবং এই যে ঝাঁকুনিটা, হালকা একটা ঝাঁকুনি, এই ঝাঁকুনিতে আমার ঘুম পুরো ভেঙে গেল। আমি পুরো স্পষ্ট, মানে আমার সেন্স যেন পুরো ফিরে এলো। এবং আমি স্পষ্ট দেখলাম যেন আমার মামা বসে আছে এবং সে আমাকে কিছু বলার চেষ্টা করছে, সে হাত বাড়াচ্ছে। আমার মাথার সামনে আমার একটা ফোন ছিল, স্যামসাং এর চ্যাম বলে একটা ফোন ছিল সেই সময়। তো আমি আমার চ্যামের না নিচে একটা লম্বা বার আছে, কল রিসিভ, কল কাটার এবং হোম বাটন। টাচ ফোন, বাট নিচের বারটা আলাদা। আমি আমার ফোনটার মানে ফোনটা জ্বালাতে চাইছি, মানে ফোনের একটা আলো জ্বালাতে চাইছি, ঘর যেহেতু পুরো অন্ধকার। এটা ভেবে তখন কিন্তু আমার সেন্স আছে এবং আমি সম্পূর্ণ সজাগ থাকবো। আমি দেখতে পাচ্ছি যে আমার মাথার পাশে কেউ একজন বসে আমার দিকে যেন হাত বাড়াচ্ছে বা কিছু, সে আমাকে কোনোভাবে ধরতে চাইছে। তো আমি আমার হাতটা বাড়িয়ে মাথার সামনে থেকে ফোনটা নিতে গেলাম। মানে ফোনটা আমি লাইট জ্বালাবো, ফোনের আলোটা জ্বলে উঠবে এরকম একটা আমি চাইলাম। আমি স্পষ্ট ফিল করলাম এবং আজও আমি ফিল করি, আমি যখন ফোনের মধ্যে হাতটা বাড়াচ্ছি এবং ফোনটাকে আমি ধরেছি, তখন আমার হাতের উপর দিয়ে কেউ একজন এত জোরে আমার হাতটাকে চাপলো এবং তার চাপের ফলে আমার হাতের একটা আঙুল, যেহেতু আহ, ফোনের যে নিচে যে বারটা থাকে যেটার কথা আমি বললাম, ওই বারের মধ্যে আমার অলরেডি হাত চলে গেছিল। এবং ওই বারের মধ্যে এত জোরে আমার হাতের প্রেশারটা পড়লো, তার কারণ হচ্ছে আমাকে কেউ যেন খুব জোরে হাতটা চেপে ধরেছে। এবং আমার হাতের ভেতর মধ্যে যেহেতু ফোনটা রয়েছে, তো ফোনটাও একটা চাপ পড়েছে। এত জোরে চাপ পড়েছে আমার হাত, মানে যেন মনে হচ্ছে একটা লোহার কিছু একটা আমার হাতের মধ্যে প্রেসার দিচ্ছে। এবং একটা মজার বিষয়, আমি কিন্তু তারপরে দেখেছি আমার ওই ফোনের যে নিচের বারটা, ওটা বেঁকে গেছে, মানে ঢুকে গেছে কল কাটারের যে অংশটা বাঁদিকে, সরি ডান দিকে থাকে ওটা,
ওইটা না পুরো ঢুকে গেছে। এবং আমি পরে দোকানে নিয়েও গেছিলাম যে এটা না এরকম চেপে গেছে, এখন আমার কল কাটা যায় না। তো তারা বললো এটা কিছু করার নেই, এটা ঠিক হবে না, এটা কোনো কারণে খুব চাপে ওটা ভেতরটা নষ্ট হয়ে গেছে। তো আমার হাতে কিন্তু অত জোর ছিল না যে আমি ওটাকে একদম দাবিয়ে নষ্ট করে দেবো বা চাপিয়ে দেবো। আমার হাতের মধ্যে এত জোরে একটা প্রেসার পড়েছে, এবং সেই প্রেসারটার কিছুটা এফেক্ট ওর মধ্যে পড়েছে, কারণ আমি তো ওইটাকে ধরেছিলাম। এইটা কিন্তু যদি ঘটনা হতো, চলো আমি মেনে নিতে পারতাম যে চলো এইটুকুর ওপর দিয়েই আমার ঘটনাটা গেল। এবং ওই ফোনের আলোটা যখন জ্বলে উঠলো, তখন আমি নিজে গোঙানো মতো অবস্থা। আমি তো একটা হালকা ভয় পেয়েছি, এবং আমার হাতটাকে চেপে ধরে আছে, আর আমি গোঙাচ্ছি। আমার গোঙানোর আওয়াজ শুনে আমার মা বাবা যে পাশের রুমে ছিল, তারা দরজা খুলে বেরোচ্ছে। এবার তারা যখনই দরজা খুলেছে, তো একটা ঘরের দরজা খুলে সেই ঘরের ভেতরের যে আলোটা, সেই আলোটা যখনই পড়লো, আমি স্পষ্ট ফিল করলাম যে আমার মাথার সামনে থেকে কেউ একজন যেন ছিটকে সরে গেল। এবং ওই দিক থেকে আমার বাবা তো দরজাটা খুলেছিল, এবং সেও যেন, সে আমাকে বলছে যে সেও যেন দেখলো কেউ একটা ছুটে বাথরুমের দিকে, যে গেটটা আছে সেদিকে চলে গেল, মানে আমার পায়ের দিকে চলে গেল। তার সঙ্গে সঙ্গে বাবা মা এলো। আমি তো গোঙাচ্ছি। তারপরে তারা আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে না হয়েছে এসে, আমি বললাম। তো তারপরে দেখি আমার ঘরে যে লাইটটা ছিল, সেই লাইটটা কেটে গেছে, কারেন্ট যায়নি, কেটে গেছিল, কারণ বাবা মার ঘরে লাইটটা জ্বলছিল, সেই আলোটাই যখন দরজাটা খুলেছে সেই আলোটাই বেরিয়েছে, এবং সেই আলোটাতেই আমার ঘর তখন আলোকিত। তারপরে টিউব জ্বালানো হয়, লাইট যথারীতি জ্বালানো হয়। আমার বাবা আমাকে বলে তুই চল আমার সাথে শুবি। তারপর যাই হোক, আমি আর বাবা একসাথে শুলাম। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারতো, কিন্তু ঘটনাটা কিন্তু এখানে শেষ হয় নি। তারপরে বাবার সাথে আমি ওই দিন রাতে শুলাম। তারপরের দিন তো বাবা আমি সবাই একটুখানি, মানে যেটা হয় এটা নিয়ে একটু আলোচনা এই সেই। তো তার পরের দিন আমাকে আর ওখানে একা শুতে দিল না, আমিও শুলাম না, চলো দুদিন একদিন বাবার সাথে শুলাম। তারপরে আবার আমি যথারীতি ওখানেই, যে আর তো কোনো কিছু হচ্ছে না বা বোঝা যাচ্ছে না, কোনো ইসে নেই, তো আমি ওখানেই শুই। আমি আবার ড্রয়িং রুমে শুলাম একা। তখন ড্রয়িং রুমের লাইটটাও চেঞ্জ হয়েছে, ওই নাইট ল্যাম্পটা বেশ ভালো। প্রথম দিন যখন আমি শুলাম, তখন কিন্তু আর কোনো কোনো রকম আমি কিছু টের পাইনি, না কোনো আওয়াজ, না কোনো মানুষের বা যাই হোক প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি আমি বুঝতে পারিনি। দ্বিতীয় দিনও না, তৃতীয় দিনও না, তো এই করে 2-4 দিন। আহ, তো দ্বিতীয় দিনও কোনো আওয়াজ বা কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা এই ধরনের কোনো কিছুই আমি অনুভব করিনি। তৃতীয় দিনও না, তো এইভাবে চলে গেল কয়েকটা দিন। আমি আবার যথারীতি আমার মতো দিব্যি ভালো। তো হঠাৎ আবার একদিন আমি ফিল করছি একটা নির্দিষ্ট তালে, একটা নির্দিষ্ট টাইমিং এ একটা আওয়াজ হচ্ছে, খট খট খট। এবং প্রত্যেকটা আওয়াজের মাঝে একটা নির্দিষ্ট মাপের গ্যাপ। এবং এই আওয়াজটা খুব যে জোরে হচ্ছে তা নয়, খুব যে আস্তে হচ্ছে তাও নয়, মিডিয়াম হচ্ছে। তো আমি প্রথম দিন ব্যাপারটা অতটা গুরুত্ব দেইনি। আমি ভেবেছি কি না কি হতেই পারে, কিছু না কিছু। তো আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম এবং ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে কিছুই নেই, আমি কিছু আমার মাথাতেই ছিল না, মেনলি যে তারপরের দিন সকালবেলা আমি এটা খুঁজে দেখবো বা কিছু, মাথাতেই ছিল না। গেল। তার পরের দিনও আমি আবার এরকম শুয়ে রয়েছি রাত্রিবেলা। আমার মাঝরাতের দিকে হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়, এবং আমি আবার সেম ওইরকম একটা আওয়াজ শুনতে পাই, খট খট খট।
এরকম নির্দিষ্ট একটা ধিমি তালে একটা নির্দিষ্ট একটা মাপে আওয়াজটা হচ্ছে। তুই কথা কয় না, পুরো আমার এখানে অব্দি শোনা যাচ্ছে। তুই কথা কয় না? কে? ও কি কইতাছে? লাস্ট কথাটা দেখ আমি কোন অব্দি কইছি। তো দ্বিতীয় দিনও আমি একটা মিড নাইট ঘুমের মাঝে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল এবং আমি ফিল করলাম সেই একই রকম নির্দিষ্ট টাইমিং গ্যাপে হালকা, না জোরে না আস্তে, একটা হালকা আওয়াজ হচ্ছে, খট খট খট, ঠিক এইরকম ভাবে আওয়াজটা হচ্ছে। তখন আমার মনে হলো কিছু একটা তো নিশ্চয়ই আছে যে এই আওয়াজটা করছে। তো আমি শুয়ে শুয়েই, মানে যে অবস্থাতে শোয়া ছিলাম, কোনো রকম ভাবে না নড়ে চড়ে আমি চেষ্টা করলাম আওয়াজটা ফিল করার, যে আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে, হ্যাঁ, বা কিভাবে হচ্ছে, বা কিছু একটা বোঝার চেষ্টা করি, কিন্তু আমি বুঝতে পারলাম না। তো আমি আস্তে আস্তে চেষ্টা করলাম যে থাক, যা হচ্ছে হোক, বাদ দাও, ঘুমানোর চেষ্টা করি। তো আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। তারপরে তার পরের দিন সকালবেলা আমার মাথায় এটা রয়েছে যে হ্যাঁ, আমি কিছু একটা আওয়াজ পেয়েছি। তো আমি প্রথমে খাটের নিচে দেখার চেষ্টা করলাম যে হতে পারে কিছু ইঁদুর টিদুর কিছু একটাকে আওয়াজ করছে। তো খাটের নিচে মানে দেখার কি করে দেখলাম খাটের নিচে কিচ্ছু নেই, মানে জাস্ট নর্মাল যেরকম হয়, একদম ফাঁকা। এবং পুরো রুমটাতে কিচ্ছু নেই, সাজানোর মতো কিছু নেই যে কিছু একটা জিনিস ডেকোরেশন করা, কিচ্ছু না, ঘরটা একদম ফাঁকা। আমার একটা খাট, সামনে একটা টিভি আমার মাথার সামনে, আর বাঁদিকে দু তিনটে চেয়ার, হ্যাঁ, আর হচ্ছে আমার পায়ের দিকে একটা ক্যালেন্ডার। ব্যাস, এই হচ্ছে রুমের ডেকোরেশন, আর কিচ্ছু নেই। তো আমি কিছু পেলাম না, কিছু দেখলামও না। আমার মাথায় তো এইটা রয়ে গেল যে ঘর তো পুরো ফাঁকা, তাহলে এই আওয়াজটা কোথা থেকে হচ্ছে। চলো আবার চেষ্টা করব, এর পরের দিন যদি আবার আওয়াজ হয় চেষ্টা করব। কিন্তু তারপরে আমি আবার তার পরের দিন যথারীতি এবারে আমি একটু হালকা, মানে নিজেকে সতর্ক রেখে ঘুমানোর চেষ্টা করলাম, যে আমি ঘুমাবো কিন্তু গভীর ঘুম আসতে দেবো না, আওয়াজটা হলে যাতে আমি বুঝতে পারি। কিন্তু এখন আর আওয়াজটা হলো না। তো তার পরের দিনও আমি শোনার ওরকম ভাবে আগ্রহ নিয়ে থাকলাম, উহুম, আওয়াজ কিন্তু হলো না। তো এরকম ভাবে 2 দিন 3 দিন পার হলো, আওয়াজ কিন্তু আর হচ্ছে না। তারপর আমি আবার যথারীতি ভুলে গেলাম যে কিছু একটা ছিল বা কিছু ওই যে ইঁদুর টিদুর টিকটিকি ফিকটিকি কিছু একটা হবে। তো বাদ, মাথা থেকে আমি আউট করে দিই। আবার একদিন হঠাৎ করে, বেশ কয়েকদিন বাদে, আমার আমার ওই আওয়াজে ঘুম ভেঙে গেল। এবারে যেন আওয়াজটা একটু জোরে হচ্ছে, একটু জোরে, কিন্তু টাইমিং এর গ্যাপ সুন্দর, যেন দুটো আওয়াজের মাঝখানে একটা নির্দিষ্ট গ্যাপ, এবং প্রত্যেকটা আওয়াজ একই রকম, মানে কোনো একটু আপ ডাউন হতে পারে না, বা কোনোটা একটু জোরে কোনোটা একটু আস্তে, এরকম কিচ্ছু না, একদম নির্দিষ্ট, যেন কেউ মেপে মেপে আওয়াজটা করছে। এবারে আমার একটু ভয় লাগতে শুরু করলো, এবং আমি চেষ্টা করলাম আওয়াজটাকে ফিল করার, এবং যে আওয়াজটা কোথা থেকে আসছে সেটা খোঁজার, শব্দ শুনে। তো আমি ওই দিন ফিল করলাম যেন আমার পায়ের দিক থেকে আওয়াজটা হচ্ছে। এবার আমি মানে আমি বিছানার ভেতর থেকেই পায়ের দিকে দেখার চেষ্টা করি, কিন্তু দেখার চেষ্টা করেও আমি যেহেতু মশারির ভেতর, মশারির বাইরে কি হচ্ছে না হচ্ছে অতটা ভালো বোঝা যায় না, নাইট ল্যাম্পে আর কতটুকু আলো। তো আমি সেরকম ভাবে কিছুই বুঝতে পারি। পরের দিন সকালবেলা উঠে আমি তো পুরো পায়ের দিক ভালো করে দেখছি কি হতে পারে, কিসের আওয়াজ হচ্ছে।
কিন্তু আমি কিন্তু কিছু খুঁজে পাইনি। এমন কোনো জিনিস আমি পাইনি যেখানে আওয়াজ হতে পারে। তার পরের দিন জানি না কেন আমার জন্য একটু ঘুমটা গভীর হয়ে গেছিল। হঠাৎ করে আবার আওয়াজটা আমার হলো, এবং ওই আওয়াজে আমি ধরফর করে উঠলাম যেন, কারণ আওয়াজটা যেন খুব জোরে আমার কানে মনে হচ্ছে। হ্যাঁ, এইবার আরেকটা জিনিস বলা হয়নি, এই যে আওয়াজগুলো হচ্ছে, এই যে আমি একটা ফিল করছি এই ধরনের আওয়াজ, আমি কিন্তু আকারে ইঙ্গিতে আমার বাবাকে বোঝানোর চেষ্টা করেছি যে এই ধরনের আওয়াজ তারা শুনতে পায় কিনা। আমি ডিরেক্ট তাদেরকে জিজ্ঞেস করিনি, কারণ ডিরেক্ট জিজ্ঞেস করলে তারা আবার হয়তো ব্যাপারটাকে নিয়ে একটু ভয় পেতে পারে, আমাকে আবার আলাদা তাদের সাথে থাকতে বলতে পারে, আলাদা থাকতে নাও দিতে পারে। তো এই জন্য আমি ডাইরেক্ট তাদেরকে জিজ্ঞেস করি। আমি একটু মানে অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করেছি, তো তারাও বলেছে না, এই ধরনের কোনো আওয়াজ তারা কেউ শুনতে পাচ্ছে না। এমনকি আমার দিদিমাও না, যে আমার পাশেই আরেকটা রুমে থাকে, সেও না। আওয়াজটা কিন্তু শুধু আমিই শুনতে পাই। তো যাই হোক, এবার ওই দিন রাতে আমি ধরফর করে উঠেছি, এবং আমি ভালো করে বোঝার চেষ্টা করছি যে আওয়াজটা কোথায় হচ্ছে, কিসে হচ্ছে। এবার আমি ফিল করলাম যেন দেয়ালের দিকটাতে হচ্ছে, আমার পায়ের দিকে দেয়ালে হচ্ছে, কিন্তু কিসে হচ্ছে আমি বুঝতে পারছি না। একটু ঠান্ডা ঠান্ডাও ছিল, ফ্যান কিন্তু চলছে না। আমরা একটা হালকা চাদর বা ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া ছিল, আমি ওইটা একদম মুড়ি দিয়ে, ভয়ে ভয়ে গুটি সুটি মেরে আমি ওইটা মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। পরের দিন সকালবেলা উঠে সবার আগে পায়ের দিক ভালো করে খোঁজার চেষ্টা করছি যে কি এমন জিনিস আছে যেটাতে আওয়াজ হচ্ছে। এবং এইখানেই একটা মজার বিষয়, এটা খুঁজতে গিয়ে আমি যেটা ডিসকভার করলাম সেটা হচ্ছে, এক ধরনের ক্যালেন্ডার হয় যার উপরেও একটা টিনের বার থাকে এবং নিচেও একটা টিনের বার থাকে। ক্যালেন্ডারের তো ন্যাচারালি উপরের দিকে টিনের বার থাকে এবং সেটার মাধ্যমে একটা সুতো থাকে ঝোলানো। কিছু ক্যালেন্ডার আছে যার নিচেও একটা সেম মাপের টিনের বার থাকে, যার ফলে কি হয়, ওই ক্যালেন্ডারগুলো একটু শক্তপোক্ত হয়, নড়ে চড়ে না, ওগুলো একদম স্থির। নর্মাল ফ্যানের হাওয়াতেও কিন্তু ওগুলো নড়ে না, দোলে না। কিন্তু আমি তার পরের দিন যেটা ডিসকভার করলাম, ক্যালেন্ডারটা আমার পায়ের দিকে ঝোলানো, এবং ওই ক্যালেন্ডারটা থেকে আমার পায়ের দিকের যে সাইডের ওয়ালটা, সেটা কিন্তু প্রায় 7 থেকে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি দূরে, মানে ক্যালেন্ডারটা যেখানে তার থেকেও দূরে। ক্যালেন্ডারটা যদি ওই দেয়ালে ধাক্কা খায়, তাহলে মোটামুটি ক্যালেন্ডারটাকে 6 থেকে 8 ইঞ্চি বেঁকতে হবে, তবে গিয়ে ওখানটায় ধাক্কা খাবে, না হলে কোনো রকম ভাবেই ওটা বাড়ি খাওয়ার বা ধাক্কা খাওয়ার কথা নয়। কিন্তু আমি যেটা আবিষ্কার করলাম, যে ক্যালেন্ডারটা ওই দেয়ালে ধাক্কা খাচ্ছে, ক্যালেন্ডারটা পুরো পেন্ডুলামের মতো এইভাবে এইভাবে দুলছে। এবার এটা আমি কিভাবে বুঝলাম, কারণ আমি যখন ভালো মতো খোঁজার চেষ্টা করছি, তখন আমি দেখলাম হঠাৎ করেই যে আমার পায়ের দিকে যে সাইড ওয়ালটা আছে, ওই ওয়ালের ঠিক কোনার দিকে একটা ছোট্ট, মানে ছোট বলতে যথেষ্ট ভালো পুট্টি উঠে গেছে এবং প্লাস্টারও প্রায় কিছুটা হয়ে গেছে, একটা ফুটো হয়ে গেছে। আমি ভাবলাম পুরো নতুন ওয়াল, পুরো সমস্ত ওয়ালটা ভালো, এই ফুটোটা কেন? এবং ওই ফুটোটা আবিষ্কার করার পর আমি তারপর যখন খুঁজছি, তখন আমি দেখলাম ক্যালেন্ডারটা যে এরকম ভাবে দুলছে, ওটা একটা ঘষা লেগেছে, হ্যাঁ একটা ঘষা লাগে। এবং আমি দেখলাম ঠিক ওই ক্যালেন্ডারটা গিয়ে ওই ফুটোটার মধ্যে গিয়ে বাড়ি খায়। এবং বাড়ি খাওয়ার ফলে ওই যে নিচের যে টিনের যে বারটা থাকে, ওইটার মধ্যে ওই ওয়ালটাতে গিয়ে ওইটা বাড়ি খাচ্ছে, এবং বাড়ি খেতে 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 ওই জায়গাটা প্লাস্টার, পুট্টি উঠে গেছে, প্লাস্টারটা কিছুটা হয়েছে, বালিগুলো কিছু হয়েছে, এবং ক্যালেন্ডারের ওই কোণাটা অনেকটা মানে রেগুলার যেহেতু বাড়ি খাচ্ছে, তো ওইখানটাও একটুখানি ড্যামেজ হয়েছে। এবারে আমার যেটা মানে মাথায় আজও ঢোকেনি যে এটা কিভাবে সম্ভব, একটা ক্যালেন্ডার, মোটা ক্যালেন্ডার, যার
ওপর এবং নিচ দুটো দিকে বাঁধানো টিনের বার দিয়ে, যেটা নর্মালি দোলেও না হেলেও না, নর্মাল ফ্যানের হাওয়াতেও না। সেখানে দাঁড়িয়ে আমাদের ঘরে কোনো রকম ফ্যান চলছিল না, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব, আমি চাদর গায়ে দেওয়া, সেখানে দাঁড়িয়ে ওই ক্যালেন্ডারটা কিভাবে অত জোরে দোলে, এবং একটা নির্দিষ্ট জোরে না দুললে তো প্লাস্টার বা পুট্টি চড়বে না। তো এইটা কিভাবে সম্ভব, এটা আমি আজও বুঝিনি, এবং এইটা কিন্তু হয়েছে। এবার এইটাকে আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলবো না ভৌতিক ঘটনা কি না, তা আমি জানি না। এবং কোনো রকম হাওয়াতে যে ওইটা দুলবে, সেই হাওয়াতে যদি দুলেও থাকে, সেই হাওয়াটা তো আমার গায়ে লাগছে না। আর প্রথমত, দ্বিতীয়ত, দরজা জানালা সব বন্ধ, বাইরে থেকে কোনো হাওয়া আসারও কথা নয়, ফ্যানও অফ, তাহলে এটা কিভাবে সম্ভব? তো এটা আমার কাছে একটা ঘটনা। এবার এই যে আমি দুটো ঘটনা বললাম, আমার মামাকে দেখা এবং এই যে পেন্ডুলামের মতো করে ক্যালেন্ডারটা ঘোরা, জানি না এই দুটো ঘটনা একে অপরের সাথে যুক্ত কিনা, কিন্তু যেহেতু একই সময়ে আমার সাথে ঘটনাটা ঘটেছে, একই মাসে একই টাইম, তাই জন্য আমার কাছে মনে হয় দুটো ঘটনা কেউ কারোর সাথে যুক্ত আছে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ঘটনা। তবে আজকে এই পর্যন্তই থাক, আবারও আড্ডা হবে আগামী শনিবার নতুন আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে। যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা অভিজ্ঞতা থেকে থাকে, তবে আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে। লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। যদি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে চলার পাথেয়। নমস্কার, সবাই ভালো থাকবেন।